আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। যারা এবার 2026 সালে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবা, তারা এই মুহূর্তে তুমুল টেনশনের মধ্যে আছো। তোমরা চিন্তা করছো যে এই শেষ মুহূর্তে এসে আমরা কিভাবে আমাদের প্রিপারেশনটা গুছায় নিব এবং পরীক্ষাতে গিয়ে আমরা যতটুকু প্রিপারেশন নিয়েছি তার সর্বোচ্চ ইমপ্লিমেন্ট করতে পারবো। তাদের জন্য মূলত আজকে ভিডিওটা। যারা সারা বছর ফাঁকিবাজি করে পিছায় গেছো তাদের জন্য, প্লাস যারা খুব কষ্ট করে পড়াশোনা করছো কিন্তু শেষ মুহূর্তে এসে কোন অংশটার জন্য আমরা খুব ভালো মতো প্রিপারেশন রিভিশন করব, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটা। তো তোমরা যারা আমাদের চ্যানেলটা রেগুলার ফলো করো তারা দেখে থাকবা আমরা অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য 4টা সাজেশন ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমরা দেখাইছিলাম যে কোন কোন অধ্যায় পড়লে খুব 4টা থেকে 5টা ম্যাক্সিমাম অধ্যায় পড়লে আমরা কিভাবে সৃজনশীলের জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারি। আজকে ওই ভিডিওগুলোকে আমরা ব্রেকডাউন করব, মানে হচ্ছে অধ্যায় ভিত্তিক ভাবে কিভাবে আমরা কোন ধরনের প্রশ্নগুলো সমাধান করলে সহজে কমন পেয়ে যাব সেই জিনিসটা। তো আজকে আমরা মূলত তোমাদের জন্য সাধারণ গণিতের সাজেশন নিয়ে আসছি। যেহেতু সাধারণ গণিত পরীক্ষাটা সবার আগে অনুষ্ঠিত হবে, তো সাধারণ গণিতের এই কোন কোন অধ্যায় পড়লে এবং তাদের মধ্যে কোন কোন প্রশ্নগুলো পড়লে আমরা সহজে কমন পেয়ে যাব এই জিনিসটা দেখার চেষ্টা করি। চলো। তো আমরা যে 4টা অধ্যায় সিলেক্ট করেছিলাম সাধারণ গণিতের প্রিপারেশনের জন্য, সেগুলো ছিল হচ্ছে সেট ও ফাংশন অধ্যায় নম্বর 2, তারপর ছিল হচ্ছে অধ্যায় নম্বর 8 বৃত্ত, এরপর আছে হচ্ছে অধ্যায় নম্বর 9 ত্রিকোণমিতি এবং 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান, যেটা অবশ্যই সবাই প্রিপারেশন নিয়েই থাকে। তো আমরা বেশ কিছু কারণে এই কয়েকটা অধ্যায় সিলেক্ট করেছিলাম, যেটা আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছি। তো ওইটা আমরা এখানে যাচ্ছি না, আমরা শুধু এই কয়েকটা অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন পড়লে আমরা সহজে সৃজনশীল অন্তত কমন পেয়ে দেবো সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। চলো, প্রথমে আমরা 2 নম্বর অধ্যায় বা সেট ও ফাংশন অধ্যায়টা দেখি। তো এখানে দেখো, প্রথমে আমি যেটা লিখছি সেটা হচ্ছে সেট লেখার পদ্ধতি। আমরা জানি সেট লেখার 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং একটা হচ্ছে গঠন পদ্ধতি। তো এই জিনিসটা আমাদের পারা লাগবে, এটা কিভাবে পারা লাগবে একটু ক্লিয়ার করা লাগবে। তো এই জায়গাতে ধরো প্রথমত আমাদের যেটা হয়, উদ্দীপকের মধ্যে বেশ কিছু সেট দেওয়া থাকে, 1টা 2টা বা 3টা। এই সেটগুলা গঠন পদ্ধতিতে থাকতে পারে, আবার তালিকা পদ্ধতিতেও থাকতে পারে। সাধারণত গঠন পদ্ধতিতে সবচেয়ে বেশি থাকে। তো এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে বলে, এটা হচ্ছে ক নম্বরে। তো এই জন্য আমাদের অবশ্যই কিন্তু এই প্রশ্নটা, এই সেট লেখার পদ্ধতি, এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তা না হলে কি হবে, প্রথমত ক নাম্বার প্রশ্ন তো মিস হবেই, প্লাস ওই সেট যখন আমরা নির্ণয় করতে পারবো না, বিশেষ করে গঠন থেকে তালিকাতে তখন আমরা কনভার্ট করতে পারবো না, তখন কিন্তু খ আর গ নাম্বার করা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে যাবে। তারপর দেখো 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সংযোগ সেট, ছেদ সেট, বাদ সেট এবং পূরক সেট। এই কয়েকটা নির্ণয় করতে পারা লাগবে, কারণ অধিকাংশ সময় খ বা গ এ প্রশ্ন আসে যে এই ধরনের। আমি একটু হালকা করে একটু লিখে দেখাচ্ছি এখানে। ধরো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে খেয়াল করো, এটা যদি আমরা করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু পূরক সেটের ধারণা আমাদের ক্লিয়ার থাকা লাগবে, প্লাস ইউনিয়ন বা ইন্টারসেকশন অর্থাৎ সংযোগ এবং ছেদ সেটের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। তো এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। এটা হচ্ছে একটা টাইপ গেল। এরপর হচ্ছে উপসেট নির্ণয় এবং শক্তি সেট নির্ণয়। কোন সেটের কয়টা উপসেট হয়, উপসেট গুলো কি কি হয় এবং কিভাবে এটা নির্ণয় করতে হয়, এই টাইপের যে অঙ্কগুলো আছে সেটা আমাদের করতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু শক্তি সেটটাও কিন্তু হয়ে যাবে, কারণ শক্তি সেট হচ্ছে কোন সেটের উপসেট গুলো নিয়ে গঠিত সেট। সুতরাং উপসেট এবং শক্তি সেট কিন্তু পরস্পর খুব ভালো মতো কানেক্টেড। তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো 1 নাম্বার কথা এখানে আরেকটা, এখানে প্রশ্ন সংখ্যা একটু বেশি মনে হচ্ছে কেন সেটা বলে দিই। যে আমাদের যেহেতু সেট একটা অধ্যায়, সেট এবং ফাংশন, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। তো যেহেতু আমাদের সাজেশনটা খুবই শর্ট, এখান থেকে প্রশ্ন আসলে যে কোনো টাইপের প্রশ্ন যেন আমরা উত্তর করতে পারি, এই জন্য এখানে আমরা মূলত একটু যত টাইপের প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে সবগুলো এখানে নিয়েছি। তারপর আসো, আমরা সেট মোটামুটি ক্লিয়ার করলাম। এবার হচ্ছে ফাংশনের মান নির্ণয়। অর্থাৎ ধরো একটা ফাংশন এরকম দেওয়া আছে যে এফ অফ এক্স সমান সমান 3x প্লাস 2, একটা সিম্পল ফাংশন আমি দেখাচ্ছি। এখন তোমাকে বলতে পারে যে এফ অফ -3 নির্ণয় করো। তাহলে জাস্ট আমরা এক্স এর জায়গায় -3 বসাই দিয়ে হিসাব করতে পারি। এরকম যে কোনো ফাংশন দিয়ে তোমাকে ক নম্বরে বেসিক্যালি বলতে পারে এফ অফ -3, এফ অফ -1/2, এফ অফ 2, এফ অফ 5 এই ধরনের মান নির্ণয় করতে। তাহলে এই টাইপের কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে ফাংশনের মান নির্ণয় গেল। এরপর আছে হচ্ছে ডোমেন ও রেঞ্জ নির্ণয়। ডোমেন ও রেঞ্জ তোমাদের এখানে নরমালি এসএসসির জেনারেল ম্যাথের মধ্যে সিলেবাসে যেটুকু আছে সেটা কিন্তু সরাসরি ফাংশন থেকে ডোমেন রেঞ্জ বের করতে বলবে না, বরং ডোমেন এবং রেঞ্জের যে রিলেশনটা বা অন্যয় সেটা কিন্তু দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। মানে বিষয়টা অনেকটা এরকম। তাহলে কোথাও দেওয়া আছে 1,2, তারপরে হচ্ছে 1,3, সরি 2,3, তারপর হচ্ছে 3,5, এরকম একটা রিলেশন দেওয়া থাকলো। এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়, যেখানে প্রথম উপাদানগুলো সবাই ডোমেনের সেট উপাদান হয়, ডোমেন সেটের উপাদান হয়, আর দ্বিতীয় উপাদানগুলো সবাই হচ্ছে রেঞ্জের সেটের উপাদান হয়। তো এটা হচ্ছে একটা টাইপ যেখানে আমাদের ক নাম্বারে এই জিনিসটা আসার সম্ভাবনা থাকে। এছাড়াও সংক্ষিপ্ত এবং এমসিকিউতে কিন্তু আসতে পারে। এরপর হচ্ছে
এফ অফ এক্স সমান সমান 1/x, জাস্ট আমরা এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি যে এই ধরনের ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো আমাদের করতে হবে। তো এফ অফ এক্স সমান সমান 1/x এটা নির্ণয় মানে প্রমাণ করতে হয় আর কি, নির্ণয় বলা ঠিক হবে না, আসলে প্রমাণ করা, নরমালি প্রমাণই চাই আর কি। তাহলে এফ অফ এক্স সমান 1/x জাস্ট একটা এক্সাম্পল, এরকম অনেক কিছু হতে পারে। যেমন ধরো তোমাকে বলতে পারে যে এফ অফ এক্স সমান সমান এফ অফ মাইনাস এক্স, এটা প্রমাণ করো। অথবা এফ অফ এক্স সমান সমান হচ্ছে এফ অফ 1/x, এরকমও দিতে পারে, এরকম ভাইস ভার্সা আর কি। তাহলে এই জিনিসগুলা এফ না থেকে কিন্তু জিও থাকতে পারে, ওটা হতে পারে এরকম যে জি অফ এক্স সমান জি অফ মাইনাস এক্স, এরকম হতে পারে, কোনো সমস্যা নাই, যেভাবে বলবে সবগুলা নিয়ম একই। তাহলে এই টাইপের একটা অঙ্ক যেটা কিন্তু গয় আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত সম্ভাবনা আছে, অর্থাৎ প্রচুর পরিমাণে আসে, অলরেডি আমরা কিন্তু দেখেছি। এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে প্রশ্নের টাইপ। এখন এই জিনিসগুলো সমাধান কিভাবে করতে সেটা তোমাদের আশা করছি ধারণা আছেই। তারপরে যদি কিছু কনফিউশন থাকে, তোমরা রিসেন্ট বছরগুলোতে বোর্ডে যে ধরনের প্রশ্ন আসছে, বিশেষ করে যার যার নিজস্ব বোর্ড, তোমাদের রাজশাহী বোর্ডের হয়ে থাকে তাহলে রাজশাহী বোর্ড, ঢাকা হলে ঢাকা বোর্ড, কুমিল্লা হলে কুমিল্লা বোর্ড, নিজস্ব বোর্ডের প্রশ্নগুলো বিশেষ করে ফলো করবা। পাশাপাশি সম্ভব হলে অন্য বোর্ডে দেখতে হবে, কিন্তু নিজের বোর্ডগুলো অবশ্যই দেখতে হবে, এটা কোনোভাবেই ছাড়া যাবে না। তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে যে এই টাইপের অঙ্কগুলো কিরকম হয়। আচ্ছা, এরপর আসবে আমাদের হচ্ছে বৃত্ত অধ্যায়টা। বৃত্ত হচ্ছে উপপাদ্য এবং সম্পাদ্য আছে এর মধ্যে। আমরা কিন্তু এই অধ্যায়টা নিয়েছিলাম মূলত যেন উপপাদ্য যদি ইন কেস দু একটা ছুটেও যায়, সম্পাদ্য আমাদের ব্যাকআপ দিতে পারে। কারণ অনেক সময় কিন্তু এখান থেকে খ এবং গ এর সম্পাদ্য জাস্ট কয়েকটা দেওয়া আছে, এখানে থেকে কমন চলে আসে। তো উপপাদ্যটা একটু কঠিন ছিল যদিও তোমাদের জন্য হয়তোবা, কিন্তু আমরা নিয়েছি যেন এখান থেকে অল্প প্রিপারেশনে আমরা কমন নিয়ে আসার সম্ভাবনা বেশি থাকে আমাদের জন্য। তো দেখো এখানে হচ্ছে অধ্যায় 8 বৃত্তের মধ্যে আমরা প্রথমে দেখাইছি যে উপপাদ্য যে উদাহরণগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে তার মধ্যে 18, 20, 23 এবং 25 এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ। তো 18 আর 19 একদম সিমিলার, সুতরাং তুমি দুইটাই করে ফেলতে হবে অবশ্যই, আমি জাস্ট লেখার সময় এখানে একটা লিখছি। 20 নম্বর উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। যদি গত বছর না এসে থাকে তোমার বোর্ডে, তাহলে এইবার আসবে 80% ধরে ফেলা যায়। আর যদি 20 না আসে তাহলে ধরে ফেলা যায় মোটামুটি 23, মানে এই দুইটার মধ্যে একটা আসবে, 95% কনফার্ম বলা যায়। সুতরাং এখান থেকে এই দুইটার মধ্যে আমরা যদি দুইটা প্রিপারেশন নিয়ে ফেলি তাহলে হয়তো বা 4 মার্ক পেয়ে যাচ্ছে, এটা নিশ্চিত ভাবে বলা যায়। গেল, এরপর 25 নম্বর উপপাদ্যটা আছে, তাহলে এই কয়টা উদাহরণ হিসেবে তোমরা করবা। এরপর এর মধ্যে অবশ্য অনুশীলনের কিছু প্রশ্ন দিয়ে দিবে। তাহলে অনুশীলনটা কি কি আছে দেখি। 8.1 এর 7 এবং 8, এর সাথে 8.2 এর 4, এটা একটা সৃজনশীল প্রশ্ন ছিল, আর 8.5 এর হচ্ছে 15 নাম্বারটা, এটা একটা সৃজনশীল প্রশ্ন। তাহলে এই কয়েকটা প্রশ্ন হচ্ছে আমরা সমাধান করে ফেলবো উপপাদ্যের অংশ থেকে। এখন উপপাদ্য করার পরে আমাদের কাছে ব্যাকআপ আছে সম্পাদ্য। আমরা সম্পাদ্যের জন্য চতুর্ভুজ ত্রিভুজ নিতে পারতাম, কিন্তু ওদিকে যাচ্ছি না এই কারণেই যে আমরা অনেক বেশি প্রিপারেশন নিব না, আমাদের এটা একদম শর্ট প্রিপারেশন, যেখান থেকে অল্প পরিশ্রম করে সৃজনশীলে অনেক ভালো, ইভেন 100% নাম্বার পাওয়া সম্ভব। তাহলে দেখো সম্পাদ্য আমরা নিয়েছি হচ্ছে 8, 9, 10, 11, মাত্র 4টা। আমি জানি তোমাদের কাছে উপপাদ্য থেকে সম্পাদ্য অনেক বেশি সহজ, সুতরাং এই 4টা করে তোমাদের কোনো কষ্ট হবে না, এটা আশা করতেই পারি। এর সাথে অনুসরণে 8.5 একটা সম্পাদ্য আছে, যেটা হচ্ছে যদিও হচ্ছে ইয়ের সাথে সম্পর্কিত, যে চতুর্ভুজের সাথে। ওখানে বলা আছে যে বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত এই ধরনের চিত্রগুলো আঁকো। তাহলে এই অন্তর্বৃত্ত পরিবৃত্ত কিন্তু সম্পাদ্যের মধ্যে আছে, মানে এই 8.5 মানে বৃত্তের মধ্যে আছে, কিন্তু ওই বর্গ আকার সিস্টেম ওইটা কিন্তু আমাদের হচ্ছে অন্য একটা অধ্যায়, 7ম অধ্যায়ের আর কি। তাহলে ওই অধ্যায় থেকে আমরা জাস্ট বর্গ আকার টেকনিকটা শিখে নেবো, কারণ অনেক সময় অঙ্কটা আসছে আমি দেখেছি যে গ নাম্বারে গিয়ে যে একটা নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া থাকে, যার পরিসীমা দেওয়া আছে, বলে ওই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, ওই ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গ এঁকে তার পরিবৃত্ত আঁকো, তার অন্তর্বৃত্ত আঁকো। তাহলে ওই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গ কিভাবে আঁকতে সেটা আমাদের কিন্তু জানতে হবে। সুতরাং অন্তত মিনিমাম বর্গ আঁকার টেকনিকটা তোমরা এখানে দেখে নিও, তাহলে সম্পাদ্যে কিন্তু একটা ভালো মতো কমন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যদি না হয়, এটা আসলে ছিল আমাদের জন্য ব্যাকআপ, আমাদের সম্পাদ্য এই উপপাদ্যের এখান থেকে মিনিমাম আমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাচ্ছি আশা করা যায়। গেল, এরপর আসবে হচ্ছে ত্রিকোণমিতি। তো এই জায়গাতে প্রশ্নের টাইপ বলা একটু মুশকিল, তো এই জন্য এখানে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে এখানে দেখাই দিব, যেই ধরনের প্রশ্ন তুমি করলে কিন্তু পরীক্ষাতে উত্তর করতে পারবে, এটা আশা করা যায়। যেমন দেখো এখানে প্রথমত আমি দেখাচ্ছি সূত্রের প্রয়োগ, এটা হচ্ছে ইউনিভার্সাল। যদি কেউ ত্রিকোণমিতিতে এক্সপার্ট হতে চায় তাহলে সূত্র প্রয়োগ খুব ভালো মতো পারতে হবে। সূত্র প্রয়োগে কেউ যদি এক্সপার্ট না হয় তাহলে তার পক্ষে ত্রিকোণমিতিতে ভালো করা খুবই কঠিন। তাহলে কেউ যদি সূত্র প্রয়োগ করতে পারে তাহলে ক নাম্বারটা খুব সহজেই পারবে, প্লাস পরের খ গয়েও কিন্তু অনেক ভালো হেল্প পাবে। তো খ গয়ের জন্য আমার সাজেশন থাকবে হচ্ছে অনুশীলনী 9.1 এর 18, 19, 21, 24, 25 এই যে কয়েকটা প্রশ্ন আছে, এই টাইপের যত প্রশ্ন তুমি পাবা
তোমার হচ্ছে টেস্ট পেপারে হোক অথবা বইয়ের মধ্যে হোক, সবগুলো করে ফেলতে হবে, বারবার করে করতে হবে। কারণ ম্যাথ মানে কিন্তু প্র্যাকটিস। তুমি যদি অবহেলা করে প্র্যাকটিস না করো, তুমি মনে করছো যে এই অঙ্কটা আমি পারি, আমি জাস্ট দেখে যাবো, পরীক্ষার হলে গিয়ে অর্ধেক করার পর কিন্তু তুমি ভুলে যাবা, জরুরি সম্ভাবনা আছে ভুলে যাওয়ার। এই জিনিসটা আমি নিজেও ফেস করেছি। সুতরাং তোমরা এই জিনিসটা করবে না। তোমরা করবা কি, অঙ্ক যেটা আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমি বিশেষ করে যেগুলো দেখাচ্ছি এগুলো অনেক গুরুত্বপূর্ণ বলে তোমাদেরকে সাজেশন দিচ্ছি আমি, এগুলো বারবার করে করবা, যেন তোমার মুখস্থর মতো হয়ে যায়। আমি অঙ্ক মুখস্থ করতে বলবো না মোটেও, কিন্তু এতবার করে করতে হবে যেন প্রায় মুখস্থর মতো হয়ে যায়, যেন অটোমেটিক্যালি তোমার সাবকনসিয়াস মাইন্ড থেকে এর পরের লাইনে কিভাবে চলে আসে। এরকম অবস্থায় নিয়ে গেলে তখন সহজে তুমি কিন্তু করতে পারবা। ত্রিকোণমিতি এবং বীজগণিতের কিন্তু এটা হচ্ছে রহস্য। বীজগণিত আমি এখানে রাখিনি, যে বীজগণিত যদি কেউ করতে চাও তারা কিন্তু ওই জিনিসটা মেনটেন করতে হবে, সূত্রের প্রয়োগ খুব ভালো মতো করতে হবে, বারবার অঙ্কগুলো করা লাগবে। তারপর হচ্ছে অনুশীলনী 9.2, এখানকার 18, 23 থেকে 26 কয়েকটা অঙ্ক আছে যেখানে সমাধান করতে বলা আছে। গ নাম্বারে প্রচুর পরিমাণে সম্ভাবনা হচ্ছে সমাধান আসা। ত্রিকোণমিতির একটা ফাংশন দেওয়া থাকবে, ধরো দেওয়া আছে sin θ প্লাস cos θ সমান হচ্ছে √3 বা কিছু একটা এরকম দেওয়া আছে, যে এখন তোমাকে বলে এটা সমাধান করো। সমাধান করা মানে হচ্ছে থিটার মান নির্ণয় করা। তো ওই টাইপের অঙ্কগুলো আছে হচ্ছে 23 থেকে 26, এই অঙ্ক গয়ে প্রচুর পরিমাণে আসে। সুতরাং ওইখানকার কোনো অঙ্ক অবহেলা করবে না, এবং ওই টাইপের যত অঙ্ক তুমি পেয়ে যাবে টেস্ট পেপারের মধ্যে সবগুলো সমাধান করে ফেলবা। এরপর আছে হচ্ছে 28, 29, 30, এই কয়েকটা সৃজনশীল প্রশ্ন তোমাদের 9.2 অনুশীলনের মধ্যে আছে। এই তিনটা প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেই টাইপের প্রশ্ন আছে সেই প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে অলরেডি আসছে এবং সামনেও আসার সম্ভাবনা আছে। তাহলে এই তিনটা প্রশ্ন খুব ভালো মতো সমাধান করবা, যেন এই টাইপের যে কোনো প্রশ্ন দিলে আমরা পরীক্ষাতে পারি। এর সাথে এখানে যে 18 নম্বর প্রশ্নটা এখানে আছে, এবং 9.2 এর 18 নম্বর, আর 18, 19 আসলে একই রকমের অঙ্ক, আর অনুশীলনী 9.1 এর 21 নম্বর, এই দুটাতে আমি স্টার দিয়ে রাখছি। এই দুই টাইপের প্রশ্ন সৃজনশীল আকারে প্রচুর পরিমাণে আসে। সুতরাং এই কয়েকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ মনে করে একটু গুরুত্ব দিয়ে যদি তোমরা করো, তাহলে কিন্তু খুব সহজেই এই ত্রিকোণমিতি থেকে একটা ফুল সেট তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে পরিসংখ্যান, যেটা হচ্ছে সবার জন্য ট্রাম্প কার্ড। মানে এই পরিসংখ্যানটা আসলে সবাই এটা উত্তরে থাকে যে এখান থেকে যদি দুইটা প্রশ্ন আসবে এবং দুইটা উত্তর করার অপশন আছে, সুতরাং আমরা এইখান থেকে দুইটা উত্তর করব, 20 মার্ক নিশ্চিত। তবে এই ক্ষেত্রে সাবধানতা আমি বলে দিচ্ছি, কমন আসবে, আমি যা এখানে বলবো এর বাইরে আসার সম্ভাবনা 0% বলা যায়। অলিখিত গ্যারান্টি, মানে আসলে তো 100% বলা একটু মানে বাড়াবাড়ি হয়ে যায়, কিন্তু 99.9% যে এই কয়েকটা টপিকের মধ্যে থেকে প্রশ্ন আসবে। তবে এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, তোমরা এটা হয়তো অনেকবার করেও ফেলো, কিন্তু মানে প্র্যাকটিস অনেকবার হয়ে গেছে ক্লাসে, প্রাইভেট, কোচিং, যেখানে হোক না কেন, কিন্তু যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে তোমরা যেহেতু এই কয়েকটা অঙ্ক বারবার ঘুরে ফিরে আসে, তখন তোমরা করো কি যে অঙ্কগুলো দেখে চলে যাও। তো দেখে যাওয়ার ফলে কি হয়, যে তোমরা এই সূত্রগুলো বারবার প্র্যাকটিস না করার কারণে পরীক্ষার হলে গিয়ে সূত্র ভুলে যাও, অথবা সূত্র লিখতে পারলেও সূত্রের যে পরিচয়গুলো আছে সেগুলো ঠিক মতো বুঝতে পারো না। তাই সূত্রের পরিচয় যদি ভুল হয়, তাহলে সেটা সূত্র ভুল হওয়ার মতোই একই পর্যায়ের ভুল। কারণ তুমি সূত্র লিখলে ঠিকই, কিন্তু তুমি ধরো F1 এর মান ঠিক মতো বসাতে পারো নাই, বা FC এর মান ঠিক মতো বসাতে পারো নাই, তাহলে F এর মান ঠিক মতো বসাতে পারো নাই, তাহলে তো অঙ্ক হবে না। এই জন্য এই সূত্রগুলা একদম ছোটস্থ রাখা লাগবে। মাত্র 3টা সূত্র ধরা যায়, 4টা ধরা যেতে পারে। গড়ের সূত্র আছে 2 রকমের, 2টা। এরপর হচ্ছে মধ্যকের সূত্র, প্রচুরকের সূত্র, এই 4 রকম সূত্র গড় একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে এই 4টা সূত্র তোমার ছোটস্থ থাকা লাগবে, প্লাস যে যে চলক আছে সূত্রের মধ্যে প্রত্যেকটার পরিচয় একদম ক্লিয়ারলি জানা থাকা লাগবে, এবং সেই চলকের মানগুলো কিভাবে ছক থেকে বের করা লাগে সেটা জানা থাকতে হবে। তাহলেই এইখান থেকে তুমি এই যে এই 3টা টপিক যদি কেউ করে, তাহলে এই যে 17 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, তার মধ্যে 12 মার্ক নিশ্চিত কমন পাবে। 12 মার্ক নাও যদি হয় 10 মার্ক তো পাবে, এটা কেউ আটকাতে পারবে না। মানে এই 3টার মধ্যে যে কোনো 2টা অবশ্যই আসবে পরীক্ষাতে, অবশ্যই আসবে। প্লাস এবার হচ্ছে আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা, এই 3টা চিত্র। এই 3টা চিত্রের মধ্যে যে জিনিসটা তোমাদের ভুল হয়, তোমার চিত্র আঁকা খুবই সহজ, তোমরা মনে করো যে আয়তলেখ, আয়তের মধ্যে কিছু চিত্র এরকম এরকম দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে, এটা খুবই তো সহজ, কঠিন কিছু না। যে জিনিসটা ভুল হয়, যে আয়তলেখে আঁকতে কি কি লাগে, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে, তারপর গণসংখ্যা লাগে, এই জিনিসটা তোমাদের ভুল হয়। অজীব রেখার বেলায় যেটা আমাদের লাগে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার শ্রেণীর হচ্ছে উচ্চ সীমা লাগে, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগে, বহুভুজের বেলায় শ্রেণী মধ্যমান লাগে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভুল হয়। সুতরাং এই জিনিসগুলো যেন ভুল না হয় তার জন্য যত বেশি চর্চা করা দরকার তুমি করবা। তোমাদের হাতে আর সময় আছে মাত্র 8 থেকে 10 দিন, গণিত পরীক্ষার জন্য 14-15 দিন টাইম আছে ম্যাক্সিমাম। তাহলে এই সময়টা একদম সর্বোচ্চ তোমাদের কাজে লাগাতে হবে, যেন জীবনে এই প্রথম তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, এবং এই জিনিসটা এই পরীক্ষাটা তোমাদের জীবনের শেষ পরীক্ষায় হয়ে থাকবে, এটা আমি আশা করবো।
তাহলে এই একটা পরীক্ষা এবং জীবনের প্রথম তোমাদের হচ্ছে অফিসিয়াল একটা দামি সার্টিফিকেট অর্জন হবে। এইখানে যেন কোনো রকম অবহেলা না থাকে, সেভাবে তোমরা প্রিপারেশনটা নিতে হবে। কোনো কিছু যেন ভুল না হয়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে। এই শেষ এই কয়েকটা দিন অনেক গুরুত্বপূর্ণ, এই রিভিশন কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো মনে করতে পারো 2 বছর তো অনেক পড়েছি, এই কয়দিন আর কি এমন হবে। এই কয়দিনে তেমন কিছু হবে না, কিন্তু যেগুলো তুমি পড়েছো 2 বছর, সেই জিনিসটাকে তোমার একদম খুব ভালো মতো ইমপ্লিমেন্ট করার মতো যোগ্যতা অর্জন হবে এই কয়েকদিনে। তোমার রিভিশনের উপর ডিপেন্ড করবে এটা, নাহলে কিন্তু পরীক্ষা দিতে ভুল করে ফেলবা। ভুল করলেই নাম্বার কাটা যাবে। এটা ম্যাথ, অনেক ক্ষেত্রে হয়তো বা একটা ছোট ভুলের জন্য 2 মার্ক 3 মার্ক কাটা চলে যাবে, তাহলে তোমার কোনো পরিশ্রম সম্পূর্ণ বৃথা হয়ে গেল। তারপর কি আছে, উপাত্ত হতে সারণী তৈরি। 2টা প্রশ্ন আসে এখানকার, একটাতে অলরেডি উপাত্ত দেওয়াই থাকবে মিনিমাম একটাতে এটা, আর আরেকটাতে থাকতে পারে উপাত্ত। বেশ কয়েকটা 30টা 40টা স্টুডেন্টের একটা নির্দিষ্ট পরীক্ষার হয়তো মার্ক দেওয়া থাকলো বা এরকম কোনো কিছু দিয়ে ওইখান থেকে সারণী তৈরি করতে বলতে পারে। তাহলে তোমার ক নাম্বারের জন্য এটা কিন্তু লাগবে, শুধু কয়ের জন্য না। যদি আমরা সারণী তৈরি করতে না পারি, তাহলে খ আর গ পারা যাবে না। তাহলে সারণী তৈরি করার টেকনিকটা তোমরা শিখে রাখবা। প্লাস কয় অনেক সময় কিন্তু পরিসর নির্ণয় আসতে পারে, যেটা এই উপাত্ত থেকেই নির্ণয় করতে হয়। তাহলে এই পরিসরের এই বিষয়টা তোমাদের ক্লিয়ার থাকা লাগবে। তাহলে এই যে কয়েকটা অধ্যায় আমরা নিয়েছি, তোমরা কেউ যদি যারা এই কয়েকটা অধ্যায়ের প্রিপারেশন নিবা, তারা যদি এই কয়েকটা টপিক, যে কয়েকটা টপিক আমি এখানে দেখালাম, এই কয়েকটা টপিক যদি ক্লিয়ারলি পড়ে যাও, বিভিন্ন সালের প্রশ্ন সহ সমাধান সহ, তাহলে এইখান থেকে তুমি অন্তত 4টা সৃজনশীল প্রশ্ন সরাসরি কমন পাবা মিনিমাম। যদি ভাগ্য ভালো হয়, আশা করব আমি যে 4টা প্লাস, মানে তুমি 44-45 মার্ক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ভাগ্য ভালো হলে 5টাও কমন হতে পারে। যেমন পরিসংখ্যান অধ্যায় থেকে 2টা প্রশ্ন, আর এই 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন কমন হয়ে যাবে। তোমাদের ঠিক মতো উত্তর করতে পারো, তাহলে সেখানে এইটুকু, জাস্ট এইটুকু থেকে তোমরা 50 মার্ক সৃজনশীলে ফুল মার্ক পেয়ে যাবা। এর পাশাপাশি যে সংক্ষিপ্ত অংশটা আছে, সংক্ষিপ্ত অংশের জন্য এই কয়েকটা অধ্যায় থেকে 100% পাওয়া সম্ভব না, এখানে মিথ্যা বলে লাভ নেই আসলে। তাহলে এইখান থেকে কি হবে, যে 10টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এই কয়েকটা অধ্যায় যদি ক্লিয়ার কনসেপ্ট সহ তোমরা পড়ো, শুধু এই সাজেশন না, বরং বেসিক যে ব্যাপারগুলো আছে সবকিছু সহ যদি পড়ো, সেখান থেকে মিনিমাম 6 থেকে 7টা প্রশ্ন আশা করবো কমন পেয়ে যাবে। কারণ 15টা প্রশ্ন থাকে, সেখান থেকে উত্তর করতে হবে 10টা, তার মধ্যে 6-7টা প্রশ্ন কিন্তু তুমি এই কয়েকটা অধ্যায়ের বেসিক থেকে পেয়ে যাবে। তাহলে তোমার মার্ক হয়ে যাচ্ছে 60+। এমসিকিউতে মাত্র 20টা যদি তুমি ঠিক করতে পারো, তোমার A+ আটকানোর কেউ নাই, মাত্র 20টা। তাহলে এইটুকু কষ্ট তোমাদের এই শেষ সময় এসে কিন্তু করতেই হবে। আশা করব তোমরা এই সাজেশনটা ফলো করবা, এবং পরীক্ষা সামনে আসে, এখানে খুব ভালো পরীক্ষা দিবে, এবং পরবর্তীতে আমি একটা ভালো রেজাল্ট তোমাদের কাছ থেকে আশা করবো ইনশাআল্লাহ।